This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। বিগ ব্রেক এট 6 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। বিগ ব্রেক এট 6 মানে সকাল থেকে কোন কোন গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা বিশেষভাবে নজর দিচ্ছি। আজ তো দেশ জুড়ে ৭৬তম সাধারণতন্ত্র দিবস পালন হচ্ছে। দিল্লির কর্তব্য পথে আমরা কি দেখলাম? বিশেষ অনুষ্ঠান হলো। রেড রোডেও কুচকাওয়াজের অনুষ্ঠান হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার কড়াকড়ি পর্যন্ত ছিল। এদিকে প্রজাতন্ত্র দিবসে সীমান্তে টান টান টেনশন দেখা গেল। মালদার সুখদেবপুরে তেরঙ্গা পতাকা হাতে বাংলাদেশিদের প্রতিরোধ ভারতীয়দের। বিজেপির উস্কানিতে সীমান্তে অস্ত্র হাতে জমায়েত হচ্ছেন ওপারে বহু মানুষ। উত্তেজনার আবহেই সীমান্তের কাছে শুভেন্দু অধিকারীর তিরঙ্গা যাত্রা। সীমান্ত থেকে TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট দেখুন। আবেগ চূড়ান্ত আজকে প্রজাতন্ত্র দিবস। এই দিবসে তুমি দেখো মানুষের জাতীয় পতাকা হাতে নিয়ে তোমাকে দেখাচ্ছি কিরকম ভাবে তারা ফসল কাটছে, এখানকার সম্পত্তি ওখানে মৌলবাদী যে সরকার বাংলাদেশের এখানে জঙ্গি অনুপ্রবেশ করাচ্ছে। বিজেপির উস্কানিতেই বাংলাদেশ সীমান্তে জমায়েত হচ্ছেন ওপারের বহু মানুষ, বিশেষ করে রোহিঙ্গারা। বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের কিরণগঞ্জে জমায়েতকারীদের হাতে অস্ত্র। বাংলাদেশের দিক থেকে দেওয়া হচ্ছে ভারত বিরোধী স্লোগান। এপারে কৃষকদের ফসল লুট করা হচ্ছে। প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা নিয়ে সীমান্তে ভারতের জয়গান স্থানীয় বাসিন্দাদের। হামলা করার পর আমরা যখন এখানে গেছি তারা কি রোহিঙ্গা? হ্যাঁ, তারা রোহিঙ্গা। এই রোহিঙ্গা ঢুকাবার জন্য একমাত্র ওদের উদ্দেশ্য তার কাটা হয়ে গেলে রোহিঙ্গা ঢুকতে পারবে না, তার কারণেই তার বাধা দিচ্ছে। অভিযোগ করছেন যে ওখানকার ঘোষণা করা হচ্ছে গত কয়েকদিন ধরে যে এখানে অস্ত্র হাতে জমায়েত হওয়ার জন্য দিচ্ছে যে এখানে কোনো ঝামেলা হয়েছে, তোমরা সব অস্ত্র নিয়ে তোমরা সবাই চলে আসো বর্ডারে, মানে বিএসএফদের মধ্যে অর্ডার করবে বা আমাদের যে ফসল আছে ইন্ডিয়ার সেসব যেন ক্ষয়ক্ষতি করার জন্য আরও চলে আসছে। হামলা করছে, এটা আমরা চক্ষুষ দেখতে পাচ্ছি, সেটা দেখতে পাচ্ছি এবং মাইকে বলছে সেটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। কারণটা হচ্ছে বাংলাদেশ থেকে সুখদেবপুর থেকে ডিফারেন্সটা খুবই অল্প। ওই যে গেরুয়া পতাকা হাতে নিয়ে বিএসএফ ওখান থেকে আসছে, একটু আগে বিডিআর এর তরফ থেকে নীল পতাকা তুলে তাদেরকে জানানো হয়েছিল যে এপারে কেন এত লোকজন। কারণ বরাবর এরা এই মানুষরা অভ্যস্ত এভাবে যে ওই যে জঙ্গলটা দেখা যাচ্ছে ওখানে গিয়ে বিকেলের পর থেকে নিয়মিতভাবে জমায়েত হয়। এবং এই মুহূর্তে তারা কিন্তু মিটিং করলেন, তাৎক্ষণিক একটা মিটিং, যাতে কোনো রকমভাবে কোনো সমস্যা যাতে না তৈরি হয়। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের খোঁজে হোটেল লজগুলিতে পুলিশের তল্লাশি। অনুপ্রবেশ নিয়ে সতর্ক বিএসএফ ও পুলিশ। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্য, TV9 বাংলা। দেখলেন তো, সকাল থেকেই সরগরম মালদার সুখদেবপুর সীমান্ত। বিকেলে সেই সীমান্তে গিয়ে বাংলাদেশকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাজার হাজার মানুষের মধ্যে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন শুভেন্দু। সব বেড়া হবে, কাঁটাতার হবে। মমতা ব্যানার্জি বলেছিলেন বর্ডারে কাউকে যেতে না। আমরা 15,000 লোক হাঁটছি, বর্ডারে হাঁটছি, ডান দিকে কাঁটাতার। বলছি যে ভারতীয় ভূখণ্ডে জাতীয় পতাকা নিয়ে গর্বের সঙ্গে হাঁটছি। মুখ্যমন্ত্রী দেখে যান, আপনি মুর্শিদাবাদে গিয়ে বলেছিলেন, মালদা এসে বলেছিলেন বিএসএফ কে সাহায্য করতে না, বর্ডারে যেতে না। আমরা ভারতীয়, আমরা বর্ডারে যাব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য নিয়ে নিশানা করলেন শুভেন্দু অধিকারী, 21শে জানুয়ারি মুখ্যমন্ত্রী সীমান্ত পারে মানুষের উদ্দেশ্যে কি বলেছিলেন সেটা তো অবশ্যই শোনাবো। আর তখন শুভেন্দু অধিকারী কি বলেছিলেন সেটাও আরেকবার শোনাবো, শুনুন। প্রবলেম হচ্ছে, কিন্তু বিএসএফ এর সাথে ওরা বর্ডার দেখার দায়িত্ব বিএসএফ এর। যদি কোনো অন্যায় হয় আমরা দেখে নেব, কিন্তু মনে রাখবেন বিএসএফ এর সাথে যদি ওদের বচসা হয় আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না। মুখ্যমন্ত্রী বলতে পারে যে বিএসএফ কে ভারতীয় আপনারা বর্ডারে সাহায্য করবেন না? কাকে সাহায্য করবে? বিজেপি কে সাহায্য করবে? এটা দেশ বিরোধী কথা।
দিল্লি সরকার ব্যবস্থা নেওয়া উচিত, রাষ্ট্রপতির উচিত ব্যবস্থা নেওয়ার। 24 ঘন্টা আলটিমেটাম দিয়ে মমতা ব্যানার্জির এই কথা প্রত্যাহার করা, নইলে সংবিধানকে মেনে মমতা ব্যানার্জির সরকারকে বরখাস্ত করা উচিত, এই একটা সব বককে। কারণ মমতা ব্যানার্জি ব্যক্তি নন, মুখ্যমন্ত্রী। তিনি বলছেন বিএসএফকে সহযোগিতা করবেন না, এটা রাষ্ট্রবিরোধী কথা। আবারও আরেকবার একটু বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখা যায়, কারণ সেখানে আবার সংখ্যালঘুদের উপর সন্ত্রাসে ঘটনা ঘটছে। বিন্দুমাত্র ভাটা পড়েনি সেই ঘটনায়। আরও এক অত্যাচারের ছবি সামনে এসেছে এই মুহূর্তে। টাঙ্গাইলে ব্যান্ড বাজিয়ে হিন্দুদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে, লুটপাট চালাচ্ছে কট্টরপন্থীরা। নীরব দর্শকের ভূমিকায় বাংলাদেশ পুলিশ। কবে থামবে ইউনূস আমলে বাংলাদেশে মৌলবাদীদের আস্ফালন, সেই প্রশ্ন এখনো পর্যন্ত উঠছে। বাংলাদেশে কট্টর মৌলবাদীদের অত্যাচার থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছেন না সংখ্যালঘু হিন্দুরা। টাঙ্গাইল জেলার তাটিয়া এলাকায় ব্যান্ড বাজিয়ে হিন্দুদের বাড়ি ভাঙচুর, লুটপাট। উপড়ে ফেলা হচ্ছে বাড়ির খুঁটি। প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। গত কয়েকদিন ধরেই বাংলাদেশ জুড়ে চলছে হিন্দুদের ওপর এমন অত্যাচার। ব্যান্ড বাজিয়ে, তারস্বরে মাইক বাজিয়ে একটা পরিবারকে ভিটে মাটি উৎখাত করা হচ্ছে, উচ্ছেদ করা হচ্ছে তার দীর্ঘদিনের পৈতৃক ভিটে থেকে। কারণ সে সনাতনী হিন্দু। এখন হিন্দু হওয়াটাই কিন্তু বাংলাদেশে সবচাইতে বড় অপরাধ। কেন্দ্রীয় সরকার কেন কার্যকরী ভূমিকা নিচ্ছে না, প্রশ্ন তৃণমূল নেতা কুণাল ঘোষের। বাংলাদেশ নিয়ে কিছু খারাপ খবর তো আসছিলই। আমরা বারবার বলছি, মুখ্যমন্ত্রী বলেছেন বাংলাদেশ আলাদা দেশ, ফলে আমরা পশ্চিমবঙ্গ থেকে তো কোনো আন্তর্জাতিক বিষয় ব্যবস্থা নিতে পারি না। এটা ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সবটাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের। এবং কেন্দ্রীয় সরকার যদি নিষ্ক্রিয় হয়ে বসে থাকে, কেন্দ্রীয় সরকার যদি কার্যকরী প্রতিবাদ না করে, ভূমিকা না নেয়, তাহলে কিছু খারাপ খবর ভেতর থেকে আসছে। কেন্দ্র কাজ করছে, জাতিসংঘের চুক্তি আছে এবং ভারত বড় ভাই, 140 কোটির দেশ, দায়িত্বশীল আচরণ করতে হয় ভারতকে, ভারতবর্ষ সেই আচরণ করছে। তালিবানি শাসন কায়েম করতেই ওপারে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন চলছে। ভিটে মাটি, দোকান সবকিছু দখল করে নিতে চাইছে কট্টরপন্থীরা। রাজশাহীর সেই প্রৌঢ়ার করুণ আরতি কখনো ভোলার নয়। জোর করে হিন্দুদের ধর্মান্তরণ চলছে। হাওয়ায় ভাসানো খবর নয়, TV9 বাংলার হাতে সেই এক্সক্লুসিভ ছবি। ধর্ম বদলে নারাজ হিন্দু মহিলাকে প্রতিবাদে গর্জে উঠতে দেখা গেছে ভিডিওতে। ইউনূসের কানে এই অত্যাচারের কথা পৌঁছচ্ছে কি? নিশ্চয়ই পৌঁছচ্ছে, কিন্তু তিনি চোখে ঠুলি পড়ে আছেন। প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখে আর কতদিন কট্টরপন্থীদের মদত দেবে অন্তর্বর্তী সরকার? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তবে এই মুহূর্তে বাংলাদেশের ইউনূস সরকার ফাঁপড়ে পড়েছে বলা যেতে পারে। কেন বলছি? কারণ বাংলাদেশের সমস্ত অনুদান বন্ধ করেছে মার্কিন প্রেসিডেন্ট। দায়িত্ব নিয়েই বাংলাদেশের সমস্ত অনুদান বন্ধের নির্দেশ ট্রাম্পের। আমেরিকা থেকে বিপুল অর্থের অনুদান পায় বাংলাদেশ, আর সেই অনুদান অবিলম্বে বন্ধ করার নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের। এমনিতেই অর্থ সংকটে জেরবার এই মুহূর্তে ইউনূস সরকার, তার মধ্যেই ট্রাম্পের নির্দেশে আরও বিপাকে বাংলাদেশ। বিপুল পরিমাণ আর্থিক ঋণ এবং অনুদান পেয়ে থাকে বাংলাদেশ আমেরিকা থেকে, আর সেই ঋণ এবং অনুদান বন্ধের ঘোষণা করেছে ট্রাম্প। ফলে বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে ত্রাহি ত্রাহি রব। বাইডেনের সঙ্গে হাত মিলিয়ে যেভাবে ইউনূস গোটা দেশ পরিচালনার দিকে এগোচ্ছিলেন, যেভাবে একটা বিপ্লবের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে, সেই বিষয়গুলো যে ট্রাম্প ভালোভাবে নেয়নি, ট্রাম্পের এই ঘোষণা কিন্তু সেটাই ইঙ্গিত করছে। নতুন করে এই ঘোষণার পর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার যে ব্যাপক ক্ষতি হবে তা কিন্তু বলছেন সকলেই। এখন দেখার এর প্রেক্ষিতে বাংলাদেশে নতুন করে আরও কোনো জাগরণ হয় কিনা। ক্যামেরায় বাপিদের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। নদিয়া সীমান্তে আপনাদের বাংকারের ছবি দেখিয়েছিলাম না, 4টি বাংকার উদ্ধার হয়েছে। সেখানে আরেক কাণ্ড, বাংকারে পর এবার চেম্বারের হদিশ মিলল। 3 দিনে টুঙ্গি সীমান্তে 4টি বাংকার, একটি চেম্বারের হদিশ।
মাটি খুঁড়ে এবার প্লাস্টিক দিয়ে তৈরি চেম্বারের হদিশ। সীমান্ত থেকে 1.5 কিলোমিটারের মধ্যে 4টি বাংকার, একটি চেম্বার পাওয়া গেল। শুধুই কি চোরাচালানের জন্য তৈরি করা হয়েছিল এই বাংকার এবং চেম্বার, নাকি নেপথ্যে আরো কোনো বড় ছক রয়েছে? এখন প্রশ্ন হচ্ছে যে সত্যিই কি চোরা কারবারিদের সাহায্য করার জন্য না অনুপ্রবেশের জন্য এই বাংকার চেম্বার? আর যে জমি থেকে এই বাংকার চেম্বার উদ্ধার হয়েছে সেই জমির একাধিক মালিকের নাম পাওয়া গিয়েছে। তাদের খোঁজে সন্ধান চালাচ্ছে বিএসএফ। পলাতক জমির মালিক সুশান্ত ঘোষ ওরফে লাল সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগে 7 বছর আগেও গ্রেপ্তার করা হয়েছিল এই সুশান্তকে। গত বছরও 20,000 নিষিদ্ধ কাশি সিরাপ উদ্ধারে নাম জড়ায় এই সুশান্ত, কিন্তু তাকে খুঁজে না পাওয়ায় জারি করা হয় ওয়ারেন্ট। গতকাল যে 4টি বাংকার উদ্ধার হয়েছে এবং সেই বাংকার থেকে যে ফেন্সিডিল উদ্ধার হয়েছে সমস্তটাই অভিযোগ দায় করা হয়েছে দিল্লির এনসিবির কাছে, এবং বিএসএফের পক্ষ থেকে এনসিবির কাছে এই অভিযোগ দায় করার পর এনসিবির প্রতিনিধিরা এবং বিএসএফের আধিকারিক যারা রয়েছেন তারা ঘটনাস্থলে আসেন। এই সেই ঘর যে ঘরের মধ্যে অর্থাৎ বাংকার রয়েছে, বাংকারের ওপর ঘর তৈরি করা রয়েছে, আর সেই ঘরেই চলতো বিভিন্ন জুয়া খেলা থেকে শুরু করে মদের আসর। আর সেই ঘরের মধ্যেই এনসিবির প্রতিনিধিরা আজ আসেন এবং তারা এসে আজকে এই ঘরে প্রবেশ করেন। ঘরে প্রবেশ করে ঘরের মাপ এবং এই যে বাংকারটি তৈরি করা রয়েছে, বাংকারের ভেতরে কতটা জায়গা রয়েছে সমস্তটা তারা ফিতে দিয়ে মাপেন, এবং তার গেট থেকে শুরু করে যে পাল্লা রয়েছে সমস্তটাই তারা ফিতে দিয়ে মাপেন। এবং বিএসএফের কর্মী যারা রয়েছেন তারা এই ঘরে সমস্ত জায়গা তারা ফিতে দিয়ে মেপে ঘরের মাপ তারা কিন্তু সংগ্রহ করেন, এবং পাশাপাশি এখানে যে সকল সামগ্রী রয়েছে সেই সকল সামগ্রীর ছবি তারা তুলে নিয়ে যান এবং নথিবদ্ধ করেন। পাশাপাশি বিএসএফের আধিকারিকরা এই যে জমি যারা তদন্ত করছেন সেই তদন্তকারীদের কাছে কার জমি সেই জমির মালিকের সন্ধান চালাচ্ছে। বেশ কয়েকজনের নাম উঠে এসছে, তাদের খোঁজে বিএসএফের পক্ষ থেকে এখন তদন্ত শুরু করা হয়েছে এবং তাদের খোঁজে সন্ধান চালানো হচ্ছে। পাশাপাশি আজকে বিএসএফের আধিকারিকরা এই জায়গাগুলি কিন্তু তারা ফিতে দিয়ে মাপেন, এবং মাপার পর কোন জায়গায় এবং সেই জায়গা কার এবং কারা এর সঙ্গে যুক্ত রয়েছে সমস্ত বিষয়টাই কিন্তু তারা আজকে আসেন এবং এসে খতিয়ে দেখেন। নদী থেকে ক্যামেরায় তুষার সাথে মধ্যে কুণ্ডু, TV9 বাংলা। এই মুহূর্তে একটা খবর দেখে নজর রাখতে হবে। কলকাতা বিমানবন্দরে ফ্লাইওভার থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যাত্রী। গত 23শে জানুয়ারি ইম্ফল থেকে কলকাতায় এসেছিলেন ওই যাত্রী। বিস্তারিত জানাবেন আমার সহকর্মী রঞ্জিত সঙ্গে রয়েছেন। রঞ্জিত, এই যাত্রী সম্পর্কে কি জানা যাচ্ছে? হঠাৎ এই ধরনের ঘটনা কেন ঘটালেন? দেখো, যেটা কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র মারফত খবর যে ডিপার্চার র্যাম থেকে পড়ে গিয়ে মৃত্যু 50 বছরের পৌরা ওই নাম রঞ্জন সিং, এবং ঘটনাস্থলে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থানা। যেটি বিমানবন্দর সূত্র মারফত খবর যে গত 23শে জানুয়ারি ইম্ফল থেকে শহরে এসেছিলেন এই 50 বছরের পৌর ও নাম রঞ্জন সিং, এবং তারপর থেকে কিন্তু বিমানবন্দরে ইতস্ততভাবে ঘুরতে বেড়াতে দেখেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, এবং তারপরে থানায় খবর দেয়। থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে ওই ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়িতে যোগাযোগ করা হয়েছিল, এবং সেটি পুলিশ সূত্র মারফত যেটা জানা গেছে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। এবং তারপরেই আজ ঠিক 3:15 নাগাদ দেখা যায় যে ওই পৌর যে ডিপার্চারে যে র্যাম্পের রেলিং আছে, রেলিং এর উপরে লাফ দিয়ে উঠে পড়েন, এবং তারপরেই হঠাৎ মানে ক্ষণিকের মধ্যেই সেটা উপর থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যু হয়। তবে তিনি কি আত্মঘাতী হয়েছেন না অন্য কোনো ঘটনা আছে সেটা খতিয়ে দেখছেন, এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশ দেহটিকে উদ্ধার করে বারাসাত হাসপাতালে পাঠিয়েছে, এবং ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরে বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। ধন্যবাদ।